রাত 11টা বাজে। পর্ণা এখনো বাড়ি ফেরেনি। একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে পর্ণা। প্রত্যেক দিন 9টার মধ্যে বাড়ি ফিরে আসে। আজ কি হলো? বাড়িতে বাবা, মা, ভাই থাকে। পর্ণার রোজগারেই সংসার চলে। বাবা পরিমলবাবু সেরিব্রালে প্যারালাইসিস হয়ে 3 বছর হলো বিছানায় পড়ে আছেন। তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। চাকরিটা বর্তমানে তার নেই। পর্ণার MA পড়ার মাঝপথেই বন্ধ হয়ে গেল সংসারটাকে বাঁচানোর জন্য। অনেক কষ্টে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি জোটালো। ভাইটা তার চেয়ে পড়াশোনায় ভীষণ ভালো। উচ্চ মাধ্যমিক দেবে, ডাক্তারি পড়ার ইচ্ছা। ভাইয়ের স্বপ্ন যে পর্ণাকে সফল করে তুলতেই হবে। বাবার ওষুধ আর ফিজিওথেরাপি করার পিছনে খরচাটাও যে অনেক। নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সে প্রাইভেট কোম্পানিতে দিনের পর দিন হাড় ভাঙা খাটুনি খেটে চলেছে। কি বা বয়স তার? এই বয়সে মেয়েরা নিজেদের রূপের পরিচর্যা করে, নিজেদের সুন্দর রাখার চেষ্টা করে। কিন্তু সেটা করার পর্ণার সময় কোথায়, অর্থ কোথায়? কোনোটাই নেই। রোদের তাপে চোখে কালি, মুখে ক্লান্তির ছাপ নিয়ে জীবনে লড়াই করে চলেছে। সংসারে তার কথা কেউ কি ভাবে? শ্রাবণ মাস, অঝোরে বৃষ্টি পড়ছে। পর্ণার মা সুলতা দেবীর মনটা 9টার পর থেকে হানটান করতে শুরু করেছে। কতবার মেয়েকে ফোন করেছেন, ফোন সুইচ অফ। মনে মনে ভাবছেন, কি হলো মেয়েটার? ফিরবে তো? আজকাল খবরের কাগজ খুললেই কি ভয়ঙ্কর খবর পড়ি, বা টিভির নিউজে তো প্রায় শুনি মেয়েদের ধর্ষণ করে খুন করে ফেলে রাখার কথা। আমার পর্ণাকেও যদি ভাবতে পারছি না। হে ভগবান, কি হবে তাহলে? সংসারটা যে ভেসে যাবে। ঠিক সেই সময় পর্ণার বাবা সমরবাবু বিছানায় আধশোয়া অবস্থায় বালিশে হেলান দিয়ে টিভিতে খবর শুনছিলেন। খবরের দিকে সুলতা দেবীর চোখ গেল। একজন 15 বছরের কিশোরীকে কয়েকজন মিলে ধর্ষণের পর খুন করে একটি খালের ধারে ফেলে দিয়েছে। সুলতা দেবী খবরটা শুনে আঁতকে উঠলেন। টিভিটা বন্ধ করে দিলেন। সমরবাবু বললেন, বন্ধ করলে কেন? সমরবাবুর অসুস্থতার কারণে মাথাটাও ঠিক এখন কাজ করে না। সুলতা দেবী বললেন, তোমার কি একটুও চিন্তা হচ্ছে না? মেয়েটা যে এখনো ফেরেনি। সমরবাবুর মাথাতেই নেই যে পর্ণা এখনো ফেরেনি। টিভিটা দেখতে হয় দেখেন, চোখ দুটোর দৃষ্টি ফাঁকা, তাও দেখা চাই। মনের আবেগ অনুভূতি যেন 3 বছরে হারিয়ে গেছে। মেয়ে ফিরল কি না ফিরল তাতে তার কিছু যায় আসে না। একদম শিশুদের মতো হয়ে গেছেন। বললেন, আমার ঘুম পেয়েছে, আমাকে শুইতে দাও। সুলতা দেবী বললেন, তাই শোও। মেয়েটা বেঁচে আছে কিনা জানি না, কাকে বলবো? আঁচলে চোখ মুছে বললেন, এই পলাশ, পর্ণার ভাই। তোর দিদি যদি আর না ফেরে? পলাশ এতক্ষণ ধরে পর্ণার অফিসে ফোন করছিল। ফোন বেজেই যাচ্ছে। পর্ণার কলিগ সুমেধাকে ফোন করেছিল 10টার সময়। সে বলেছিল তারা তো সবাই একসাথে ঠিক সময়ই অফিস থেকে বেরিয়েছিল। তারপর পর্ণা হাওড়াগামী বাস ধরল।
সুমেদার বাড়ি তো কলকাতাতেই। সে পর্ণার ব্যাপারে আর কিছু জানে না। বিকেল থেকে এক নাগাড়ে মুষলধারে বৃষ্টি পড়েই চলেছে, থামার নাম নেই। তার সাথে ঝোড়ো হাওয়া। রাস্তা জলে ডুবে গেছে। পলাশ মনে মনে ভাবছে, মায়ের কথা যদি সত্যি হয় তাহলে তার জীবনটা তো পুরো নষ্ট হয়ে যাবে। তার কেরিয়ারের কি হবে? অসুস্থ বাবাকে না পারবে ফেলতে, না পারবে রাখতে। আচ্ছা, দিদির কোনো অ্যাফেয়ার হয়নি তো? পুরো ফ্যামিলির দায়িত্ব এড়াতে তার সাথে চম্পট দিয়েছে হয়তো। এটা কিন্তু তুই দিদি ভালো করলি না। আমাকে তাহলে তুই এত আশা দেখিয়েছিলিস কেন? সুলতা দেবী উদ্বিগ্ন হয়ে বললেন, তুই এখনো ঘরে বসে থাকবি পলাশ? বাইরে গিয়ে দিদির খোঁজ করবি না? জানি না মেয়েটা আর ফিরবে কি না। ফিরলেও যদি নষ্ট হয়ে ফেরে, লোককে মুখ দেখাবো কি করে? ওর চাকরিটা আর থাকবে? সংসার চলবে কি করে? পলাশ বলল, তুমি চুপ করো তো মা, ওসব কিছু না। দিদি আর সংসারের লোড নিতে না পেরে কারোর সাথে ভেগেছে। সুলতা দেবী বললেন, চুপ কর। পর্ণা আমার সেরকম মেয়েই নয়। আমি ওকে জন্ম দিয়েছি, ওকে জানি। হে ভগবান, মেয়েটাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও। ওর যেন না কেউ ক্ষতি করে। কিন্তু ফিরছে না কেন? কোনো দুর্ঘটনা হলো? সংসারটার কি হবে? না না না, এ হতে পারে না। হাউ হাউ করে কেঁদে ফেললেন। বৃষ্টিটা একটু কমেছে। পলাশ বলল, যাই, কোনো বন্ধুকে পাই কিনা দেখি। এই বৃষ্টিতে কাকেই বা পাবো? তাও সুমনকে বলে দেখি, ও যদি আমার সাথে যদি থানায় যায়। দিদির নামে একটা মিসিং ডায়েরি করি। আজকের দিনটা যে এত খারাপ যাবে ভাবতেও পারিনি আমি। 11:40 বাজে। কলিং বেলের আওয়াজ। সুলতা দেবী ছুটতে গিয়ে দরজা খুলে দেখলেন পর্ণা ভিজে ডাব হয়ে গেছে। সুলতা দেবী আপাদমস্তক পর্ণাকে অনুবীক্ষণ করলেন। করে ও পর্ণার মুখটা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এত দেরি? ফোন বন্ধ করে রেখেছিলিস কেন? আমার চিন্তা হয় না বুঝি? পর্ণা বলল, দাঁড়াও দাঁড়াও, সব উত্তর দেব। আগে ড্রেসটা আমাকে চেঞ্জ করতে দাও। দেখছো তো ভিজে গেছি। বাথরুমে গিয়ে নাইটিটা পরে মাথা মুছতে মুছতে পর্ণা বলল, ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। আর তোমরা নিউজ দেখোনি? এত বৃষ্টিতে লাইনে জল জমে গিয়ে ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল। বৃষ্টিটা কমতে জল নামলে তবে একে একে সব ট্রেন চালু হলো। আমি জানি যে তোমরা সব জানো। যাকেই রিকোয়েস্ট করছি, দাদা বা দিদি, আপনার ফোন থেকে বাড়িতে একটা খবর দেব। সবাই বলছে, সরি দিদি, চার্জ শেষ। আসলে সকলেরই তো আমার মতো অবস্থা। সবাই চাকরিস্থল থেকেই ফিরছে। বাবা তো রোজই নিউজ চ্যানেল খুলে রাখে। তোমরা শোনোনি কেন খবরটা? ব্যাপারটা আমার খুব অবাক লাগছে। সুলতা দেবী আর কি বলবেন? কেন যে তিনি নিউজ চ্যানেলটা হঠাৎ বন্ধ করে দিয়েছিলেন সেটা তিনি আর পর্ণাকে বললেন না। তবে পর্ণার একটি বৃষ্টির রাতে দেরি করে ফেরাতে বাড়ির লোকের কাছে
তার থেকেও তার উপার্জিত আয়ের কদরটা অনেক বেশি, সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা গেল। এটাই বাস্তব, আর বাস্তব নিয়েই তো গল্প। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। পরের গল্প শুরু করছি। পরের গল্পের নাম বিদায় বন্ধু, কলমে তনুচ্ছায়া মুখার্জি। অপরেশবাবু, সুনীলবাবু, কান্তিবাবু, রঞ্জনবাবু, চারজনের বন্ধুত্ব সেই বাল্য বয়স থেকে। চারজন বন্ধু যেন একে অপরের হরিহর আত্মা। বর্তমানে অপরেশবাবু একাই থাকেন। একটি মাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়ে যখন 15 বছরের, তখন ওনার স্ত্রী পরপারে পাড়ি দেন। বাকি 3 বন্ধুরও একটি করে মেয়ে, তাদেরও দেখছি বিয়ে হয়ে গেছে। প্রতি বছর অপরেশবাবুর জন্মদিনে মেয়ে জামাই নাতনি আসে বাবার মন ভালো রাখার জন্য। মেয়ে তার জন্মদিন পালন করে। এই দিন কেক কাটা হয়, রাতে খাওয়া দাওয়া ব্যবস্থা করা হয়। অপরেশবাবু 3 বন্ধুকে সস্ত্রীক নিমন্ত্রণ করেন। এবারের জন্মদিনে কান্তিবাবু উপস্থিত থাকতে পারবেন না, কারণ এই সময় তিনি সস্ত্রীক মেয়ের বাড়ি দিল্লিতে যাবেন। প্রতিদিন পার্কে 4 বন্ধু মিলে একটি জায়গায় বসে গল্প করেন। অপরেশবাবু কান্তিবাবুকে বললেন, অন্য সময় মেয়ের বাড়ি যেতে পারতিস। কান্তিবাবু বললেন, কি করব বল, মেয়ে জোর করছে। আমার খুব খারাপ লাগছে, এবারের তোর জন্মদিনে উপস্থিত থাকতে পারবো না। অপরেশবাবু বললেন, ওই দিন তোকে খুব মিস করব। 2 বন্ধুও তাই বললেন। জন্মদিনের আগের দিনই অপরেশবাবুর মেয়ে জামাই নাতনি এসে উপস্থিত। জন্মদিনের দিন সন্ধেবেলায় 2 বন্ধু আর তাদের স্ত্রীরা উপস্থিত হলেন। অপরেশবাবুর ডাইনিং হলে কেক কাটা ও রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। তিনি কেক কাটলেন, ফোনে ছবি উঠল। মেয়ে বাকি কেক কেটে সবাইকে সার্ভ করলো। রাত 8:30টার সময় ডিনার রেডি করা হলো। অপরেশবাবুর মেয়ে, জামাই, নাতনি, বন্ধু ও তাদের স্ত্রীদের সাথে সময়টা খুব ভালো কাটালেন। শুধুমাত্র তিনি কান্তিবাবুকে খুব মিস করছিলেন। ডিনার সেরে সবাই চলে গেল। পরের দিন বিকেলবেলায় মেয়ে, জামাই, নাতনি চলে যেতে অপরেশবাবুর খুব একা লাগছিল। পার্কে গিয়ে বন্ধুদের সাথে গল্পগুজব করে বাড়ি ফিরে এলেন। রাতে শোবার আগে তিনি সিসিটিভি ফুটেজ দেখতে লাগলেন। আসলে অপরেশবাবুর বড় দোতলা বাড়ি, একা থাকেন, তাই ডাইনিং হলে সিসি ক্যামেরা রেখেছেন। ডাইনিং হলেই দোতলার ওঠার সিঁড়ি। সাহিত্যিক মানুষ, প্রতিদিন বাড়িতে কত লোক প্রয়োজন ওনার সাথে প্রয়োজনে দেখা করতে আসে। সন্ধেবেলার সিসিটিভি ফুটেজ দেখতে দেখতে তিনি চমকে উঠলেন। দেখলেন কান্তিবাবু তার আশেপাশে চলাফেরা করছেন। কেক কাটার পর সবাই যখন হাততালি দিচ্ছিল, কান্তিবাবুও ঠিক তার পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন। তার কিছুক্ষণ পর কান্তিবাবু হাত নাড়াতে নাড়াতে কোথায় যেন হারিয়ে গেলেন। অপরেশবাবু আর তাকে দেখতে পেলেন না। ওইটুকু জায়গার ভিডিও তিনি বারবার দেখতে লাগলেন।
সারা রাত বিছানায় শুয়ে এপাশ ওপাশ করলেন। শুধু কান্তিবাবুর মুখটা যেন তার মনে পড়ছিল। পরের দিন বিকালে পার্কে দুই বন্ধুকে কথা বলতে সুনীলবাবু বললেন, এটা তোর মনের ভুল। রঞ্জনবাবুও তাই বললেন। কিন্তু অপরেশবাবু তাদের সাথে সেদিন বাড়িতে এসে তাদের দেখাতে তারাও অবাক হলেন। বারবার দেখতে লাগলেন। দুইজনেই মনে মনে বললেন, এটা কি করে সম্ভব? অপরেশবাবু বললেন, এখনই কান্তিকে ফোন কর। দুই বন্ধুর সামনে কান্তিবাবুকে ফোন করলেন। ফোন বেজেই যাচ্ছে। কিছুক্ষণ পর ওপাশ থেকে কান্তিবাবুর মেয়ে ফোন ধরে কান্নায় ভেঙে পড়ে যা কথা শোনালেন তা শোনার জন্য অপরেশবাবু প্রস্তুত ছিলেন না। ফোনের স্পিকার অন করা ছিল। কাকু, পরশু ভোরে বাবা আমাদের ছেড়ে চলে গেছে। চিকিৎসা করার সময়টুকুও দিল না বাবা। অপরেশবাবু মাথায় হাত দিয়ে ধপ করে চেয়ারে বসে পড়লেন। বাকি দুই বন্ধু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তারপর আবার অপরেশবাবু ও তার দুই বন্ধু সিসিটিভি ফুটেজ দেখতে লাগলেন। যারা জন্মদিনে উপস্থিত ছিল তাদের প্রত্যেককে দেখতে পেলেন, একমাত্র কান্তিবাবুকে ছাড়া। আজকের গল্প দুটো এখানেই সমাপ্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।